সংখ্যাগরিষ্ঠতার অভাবে হাঁসফাঁস অবস্থা বিজেপির। নানা শর্ত শরিকদের। প্রাণী সম্পদ ও গ্রাম উন্নয়নে বসতে চান নীতিশ নাইডু। মোদীর শপথে যোগ দিতে ভারত যাচ্ছেন শেখ হাসিনা। মমতা ম্যাজিকে পশ্চিমবঙ্গে টানা নিয়ন্ত্রণ ধরে রাখল তৃণমূল। বুথ ফেরত জরিপের গণেশ উল্টে 29 আসনে জোড়া ফুল। রাজ্য কেন্দ্রীয় দলের হাতে দিতে নারাজ ভোটাররা, বলছেন বিশ্লেষকরা। বাংলাদেশে ইতালির শ্রম ভিসা কেনা বেচার অভিযোগ দেশটির প্রধানমন্ত্রীর। সাফ জানালো প্রবেশ করা যাবে না কাজের চুক্তিপত্র ছাড়া। পর্তুগালেও নতুন অভিবাসন নীতি ঘোষণা। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি ওমর ইনাম। আন্তর্জাতিক সময়ের শুরুতেই বাজেটের খবর। জাতীয় সংসদে 2024-25 অর্থ বছরের বাজেট ঘোষণা করছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। আবারও সরাসরি যাচ্ছে সেখানে। সম্পন্ন করা হচ্ছে দেশীয় চাহিদার সাথে সঙ্গতি রেখে উক্ত ডিজিটাল প্ল্যাটফর্মের পরিধি ও সক্ষমতা ক্রমান্বয়ে বৃদ্ধি করা হচ্ছে। সকল অবসরভোগী সরকারি কর্মচারী ইএফটির মাধ্যমে মাসের শুরুতেই পেনশন পাচ্ছেন। পেনশনারদের জন্য পাইলট ভিত্তিতে মোবাইল অ্যাপের মাধ্যমে জীবিতাবস্থা যাচাইকরণ লাইভ ভেরিফিকেশন চালু করা হয়েছে। মাননীয় স্পিকার, বর্তমানে সকল বাণিজ্যিক ব্যাংকে চালান পদ্ধতির সাথে সংযুক্ত করা হয়েছে। এই পদ্ধতি ব্যবহারের ফলে 61 বাণিজ্যিক ব্যাংকের সকল শাখায় এবং ইন্টারনেট ব্যাংকিং, ডেবিট ক্রেডিট কার্ড, মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস ব্যবহার করে যে কোনো স্থান হতে অনলাইনে তাৎক্ষণিক বা রিয়েল টাইম ভিত্তিতে রাজস্ব অথবা ফি জমা করা যাচ্ছে। জাতীয় রাজস্ব বোর্ডের খুচরা পর্যায়ের মূল্য সংযোজন কর ভ্যাট আদায়ের জন্য ইলেকট্রনিক ফিসকাল ডিভাইস ম্যানেজমেন্ট সিস্টেম ইএফডিএমএস উন্নয়নের কার্যক্রম গ্রহণ করা হয়েছে। ভূমির মালিকানা পরিবর্তন, খাজনা প্রদান ইত্যাদি সেবা ডিজিটালাইজ করা হয়েছে। বর্তমানে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় ভূমির মালিকগণ অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধ করে তাৎক্ষণিকভাবে কিউআর কোড সমৃদ্ধ দাখিলা পাচ্ছেন। ভার্চুয়াল রেকর্ড রুম ব্যবহার করে এখন বিনামূল্যে সকল নাগরিক যে কোনো সময় যে কোনো স্থান হতে জমির রেকর্ডের তথ্য দেখতে পাচ্ছেন। মাননীয় স্পিকার, আর্থিক খাতকে আরো গভীরভাবে দেশের তৃণমূলের সাথে সম্পৃক্ত করতে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস এমএফএস ও আধুনিক পেমেন্ট সিস্টেমের প্রসার ঘটানো হচ্ছে। আর্থিক ব্যবস্থার সম্ভাব্য ঝুঁকি ও দুর্বলতা চিহ্নিত করার জন্য ফিনান্সিয়াল প্রজেকশন মডেল এফপিএম বা ব্যাংকিং খাতে শৃঙ্খলা ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে ব্যাংক কোম্পানি সংশোধন আইন 2023 মহান জাতীয় সংসদে অনুমোদিত হয়েছে। ব্যাংক আমানত বীমা আইন 2000 সংশোধন পূর্বক আমানত সুরক্ষা আইন 2023 প্রণীত হয়েছে। জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় গৃহীত কার্যক্রম দেশীয় আর্থিক খাত থেকে অর্থায়নের লক্ষ্যে গ্রিন বন্ড সংক্রান্ত নীতিমালা হালনাগাদ করার উদ্যোগ নেওয়া হয়েছে। আর্থিক খাতে স্মার্ট বাংলাদেশের ভিত মজবুত করার লক্ষ্যে গত 25 অক্টোবর 2023 তারিখে 2টি ডিজিটাল ব্যাংকের অনুকূলে লেটার। সরাসরি যুক্ত ছিলাম জাতীয় সংসদে। অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতা সরাসরি দেখতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজে। বাজেট নিয়ে বিস্তারিত আলোচনার জন্য স্টুডিওতে আছেন সহকর্মী সাইফুল ইসলাম, যাচ্ছে তার কাছে। সাইফুল, শুরুতে আপনাকে স্বাগত জানাচ্ছি। এবং আমরা দেখতে পেলাম যে অর্থমন্ত্রী এর মধ্যে বাজেট বক্তৃতা তিনি শুরু করেছেন। তিনি ধাপে ধাপে জানাচ্ছেন যে কোন আসলে সরকারের যে বাজেট, যে 24-25 অর্থ বছরে যে বাজেট যেমনটি হতে যাচ্ছে, তিনি সবকিছুই বিস্তারিত তুলে ধরছেন। কিন্তু আমরা তো এরই মধ্যে সম্ভাব্য আকার সবকিছুই জেনে গেছি। তাও আমরা আরেকটু স্মরণ করিয়ে দিতে চাই আমাদের দর্শকদের যে এখন পর্যন্ত বাজেটের যে আকার, সম্ভাব্য আকার, এবং সেই আকার অনুযায়ী যেসব খাতে আসলে কি ধরনের প্রণোদনা দেওয়া হয়েছে, সেই বিষয়গুলো আসলে আমরা বিস্তারিত তুলে ধরতে চাই।
ধন্যবাদ ইনান। আসলে আমরা যতটুকু জানি যে প্রায় 9,07,97,000 কোটি টাকার মতো এবার বাজেটে কিন্তু প্রস্তাবিত একটু পরে পেশ করবেন, যেটা এখনো পর্যন্ত চলমান। তবে এর ভিতরে কিন্তু সরকারের যে নানা খাত থেকে আয় বা ব্যয়, কোন খাতে কি পরিমাণ ব্যয় করবে সেটা কিন্তু পুরোটাই যে আগামী অর্থ বছরে যে এক বছরের মধ্যে কোন জায়গায় কতটুকু ব্যয় করবে, আয় করবে, সেটা হিসাব নিয়ে কিন্তু এই বাজেটটা কিন্তু আলোচনা হচ্ছে। তবে আমরা যদি একটু আয় আকারটা একটু যদি দেখি, যে আমরা দেখতে পাচ্ছি 9,97,000 কোটি টাকা। এর ভিতরে কিন্তু মূল্যস্ফীতি কিন্তু আমরা গত অর্থ বছর যেটা 6% কিন্তু ধরা হয়েছিল, এবার কিন্তু আরও 0.5 বা 5% আমরা কিন্তু বলতে পারি বেশি। এর পাশাপাশি কিন্তু আসলে জিডিপি প্রবৃদ্ধির যে বিষয়টা, সেটাও কিন্তু 6.75% আমরা দেখতে পাচ্ছি। তবে এর ভিতরে আপনি একটু আগে যে কথাটি বলছেন, যে আসলে এই যে আকারের পরবর্তী যে বিষয়টি আসে, এই যে আকার থেকে কোন খাত থেকে কত টাকা সরকার আয় করবে, বিশেষ করে আমরা এনবিআর থেকে বলতে পারি যে রাজস্ব আদায় করবে, সেটা প্রায় 5.5 লাখ কোটি টাকা অ্যামাউন্ট আসলে ঘাটতি থেকে যায়, যে শুধুমাত্র যে রাজস্ব থেকে যে ধরনের মানে আয় করার একটি উৎস রয়েছে, আবার যে ঘাটতি থাকে সেটাও একটু আসলে দেখার বিষয় রয়েছে। যে আমরা যেমন দেখতে পাচ্ছি যে অনুদান ছাড়া আসলে 2,56,000 কোটি টাকার এখানে আসলে ঘাটতি দেখা যাচ্ছে। এখন যেটা দেখতে পাচ্ছি আসলে অনুদান ছাড়া যেটি, আর আরেকটি হচ্ছে বৈদেশিক ঋণ। এখন অনুদান ছাড়া ওভারঅল যে হিসাবটা, কত টাকা সরকার যে ঘাটতি আছে, সেই ঘাটতিটা এখানে আছে। এর ভিতর থেকে বৈদেশিক ঋণ থেকে তারা প্রায় 95,100 কোটি টাকা নিতে পারে। এর পাশাপাশি হচ্ছে যে এনবিআর যে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি যে টাকাটা থাকে, যেহেতু 4,80,000 কোটি টাকা এনবিআর, যেহেতু 5,00,000 সাড়ে 5 লাখ কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা, এই যে টাকাটা থাকে সেটা কিন্তু টেন্ডার থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যে সরকারি খাতে যে বিভিন্ন ধরনের প্রণোদনা থাকে, বা টাকাগুলো যে জায়গা থেকে উৎসর যে টাকা নেওয়া যায়, সেই জায়গাগুলোতে কিন্তু রাজস্ব আহরণ করতে পারে। এর পাশাপাশি আমরা যত করেন যে ব্যাংকিং খাত থেকে দেশের বা দেশীয় যে উৎস আছে, সেই উৎস থেকে কিন্তু সঞ্চয়পত্র বিক্রি করে বা বন্ড ছেড়ে কিন্তু টাকা কিন্তু সরকার নিতে পারে। যেটি হচ্ছে আমরা বলতে পারি যে এই যে অংশগুলো থেকে টাকা নিয়ে সরকার কিন্তু যে বাজেটের যে ঘাটতি বা ওভারঅল সবকিছু মিলাই কিন্তু আবার কিন্তু সাধারণ মানুষ কিছু দিকে আসলে তাকিয়ে থাকে যে আসলে সরকার কোন কোন খাতগুলোতে ভর্তুকি দিচ্ছে, ভর্তুকি দেওয়ার মতো তাদের আসলে কোন কোন বিষয়গুলোতে প্রণোদনার আমরা যে কথাগুলো বলি, আমরা সেটি একটু আসলে দেখে আসতে আসলে চাই। এখানে যেটা দেখতে পাচ্ছেন ভর্তুকি প্রণোদনা, এটা কিন্তু প্রায় 1,33,000 কোটি টাকা। এর ভিতরে কিন্তু আসলে বিদ্যুৎ খাত থেকে শুরু করে এলএনজি, কৃষি খাত, এর পাশাপাশি আমরা যে রপ্তানি থেকে শুরু করে খাদ্য, সব জায়গায় কিন্তু আসলে প্রণোদনা দিয়ে থাকে। আমরা যদি একটু রেমিটেন্সের কথা বলি, এবার কিন্তু রেমিটেন্সে কোনো রকম প্রণোদনা দেওয়া হচ্ছে না। কিন্তু সাইফুল, একটি জিনিস খেয়াল করেন, গতবারের চেয়ে কিন্তু এবার কিন্তু কমেছে। আগে ছিল 1,33,000 কোটি টাকা যেখানে ভর্তুকি প্রণোদনা, আগে ছিল 1,174 কোটি টাকা, আর সেখানে কিন্তু এখন 1,33,000 কোটি টাকা নেমে এসেছে। আর খাত ভিত্তিকও তো আমরা আসলে একটু দেখতে পারি যে আসলে খাত ভিত্তিক যদি আমরা বলি, আসলে যে এই রপ্তানির যে বিষয়টা, রপ্তানির ক্ষেত্রে কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি প্রায় 1,200 কোটি টাকার মতো কমিয়েছে। কিন্তু আসলে এই খাত ভিত্তিক আসলে যেটা হয় যে রপ্তানির ক্ষেত্রে কিন্তু দেশের যে ব্যবসায়ীরা আছেন, তারা কিন্তু প্রোডাক্টগুলো তারা কিন্তু দেশের বাইরে কিন্তু সেল করার পরে কিন্তু দেশের বাজারে কিন্তু প্রোডাক্টগুলো আসে। তো সেক্ষেত্রে তারা বরাবরের মতোই চায় যে ডলারের দামটা বাড়ুক, ডলারের দামটা বাড়লে তারা তাদের রপ্তানি যে আয় সেটা বেশি আনতে পারে। তবে সেক্ষেত্রে আমরা দেখতে পারি যে রপ্তানি যে প্রণোদনা, সেটা কিন্তু পুরোপুরি কমিয়েছে। এর পাশাপাশি কিন্তু অন্যান্য খাতে যদি আমরা একটু বলি, যে বিদ্যুৎ খাতে কিন্তু কমিয়েছে। অন্য দিক থেকে আমরা যদি এই রেমিটেন্সের কথাই যদি আমরা একটু বলি, এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রায় 9,025 কোটি টাকা। এর পাশাপাশি কিন্তু হচ্ছে এই চলতি বছরে কিন্তু সেটা দেওয়া হয়েছে 7,825 কোটি টাকা। তো আসলে দেখা যাচ্ছে যে সব কিছু মিলে কিন্তু উপরের নিচে আমরা কিন্তু একই দেখতে পাচ্ছি, যেটা আমরা বলতে পারি যে গত অর্থ বছর যা ছিল, এইবারও অর্থ বছরে কিন্তু একই রকম রয়েছে। সেখানে কিন্তু কোনো রকম সরকারের প্রণোদনা বা ভর্তুকি আমরা দেখছি না। তবে ঠিক এইরকম না, আমরা যদি অন্য একটা খাতের কথা বলি, খাদ্যের কথাও যদি আমরা বলি, এবার কিন্তু 7,000 কোটি টাকা প্রায় খাদ্যে প্রণোদনা দেওয়া হয়েছিল, যেটা গতবার ছিল প্রায় 7,900 কোটি টাকা। তবে সেক্ষেত্রে বলা যায় যে মূল্যস্ফীতি লাগাম টানা ধরতে গেলে কিন্তু খাদ্যে আমার যেটা মনে হয় যে আরেকটু পরিমাণ একটা বাড়ানোর দরকার ছিল। বাজেট আসলে পেশ হওয়ার পরে আমরা নিশ্চয়ই বিশ্লেষকদের বক্তব্যও শুনতে পারবো, এবং সেই ক্ষেত্রে নিশ্চয়ই এখানে কাটছাট করার একটি বিষয় থাকবে। আমরা তখন আসলে পুরো বিষয়টা আমরা বুঝতে পারবো। সাইফুল, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। স্টুডিওতে এতক্ষণ সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী সাইফুল ইসলাম। এবার আন্তর্জাতিক সংবাদ। ভারতে তৃতীয়বারের মতো সরকার গঠন করতে যাচ্ছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট। নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিকে শরিকদের দাবি দেওয়া পূরণে এবার বেশ বেগ পেতে হচ্ছে বিজেপিকে। দিল্লিতে গিয়ে সরকারকে সমর্থনের বিনিময়ে এক গুচ্ছ দাবি দেওয়া পেশ করেছেন এনডিএ জোটের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুই শরিক নীতিশ কুমার ও চন্দ্রবাবু নাইডু। নীতিশ 4 পূর্ণমন্ত্রী ও একটি প্রতিমন্ত্রী পদ চেয়েছেন। অন্যদিকে চন্দ্রবাবু নাইডু 3টি পূর্ণমন্ত্রী ও 2টি প্রতিমন্ত্রীর পদ চেয়ে তদবির করেছেন। শুধু তাই নয়, স্পিকার পদও দাবি করেছেন চন্দ্রবাবু। রোববার ভারতের নতুন সরকারের শপথ গ্রহণ। প্রধানমন্ত্রী হিসেবে আবারও দেখা যাবে বিজেপির নরেন্দ্র মোদীকে। এরই মধ্যে শুরু হয়েছে প্রস্তুতি। তবে এনডিএ জোটের শরিকদের দর কষাকষিতে চাপে রয়েছে গেরুয়া শিবির।
ভারতীয় গণমাধ্যমগুলো বলছে বুধবার দিল্লিতে শরিকদের সঙ্গে বৈঠক করেছে বিজেপি শীর্ষ নেতারা। এই বৈঠকে শরিকরা মোদি অমিত শাহর কাছে নিজেদের দাবি দেওয়া পেশ করেছে। সরকারকে সমর্থনের বিনিময়ে একগুচ্ছ দাবি করেছে এনডিএ জোটের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুই শরিক, বিহারের নীতিশ কুমারের জনতা দল ইউনাইটেড ও অন্ধ্রপ্রদেশের তেলুগু দেশম পার্টির চন্দ্রবাবু নাইডু। এনডিটিভি বলছে ভোটের আগে নীতিশের সঙ্গে বিজেপির যে সমঝোতা হয়েছিল তাতে এনডিএ ক্ষমতায় এলে নীতিশকে 3টি পূর্ণমন্ত্রী পদ দেওয়ার আশ্বাস দেওয়া হয়। তবে নির্বাচনের পর সংখ্যাগরিষ্ঠতার অভাবে হাঁসফাঁস করা বিজেপির কাছে 4টি পূর্ণমন্ত্রী পদ চেয়েছেন নীতিশ, যার মধ্যে রয়েছে রেল, গ্রাম উন্নয়ন, পানি সম্পদের মতো মন্ত্রণালয়। একই সঙ্গে রাজ্যের জন্য বিশেষ আর্থিক প্যাকেজের দাবি করেছেন নীতিশ। অন্যদিকে চন্দ্রবাবু নাইডু 3টি পূর্ণমন্ত্রী ও 2টি প্রতিমন্ত্রীর পদ চেয়ে তদবির করেছেন। নীতিশের মতোই পানি সম্পদ ও গ্রাম উন্নয়ন মন্ত্রণালয়ে নিজদের এমপিতে দেখতে চাইছেন তিনি। শুধু তাই নয়, স্পিকার পদও দাবি করেছেন চন্দ্রবাবু। এছাড়া অন্ধ্রপ্রদেশের সব দেনা পরিশোধে আর্থিক প্যাকেজের দাবিও জানিয়েছেন নাইডু। বড় এই দুই দল বাদেও ছোট দলের মধ্যে বিহারের চিরাগ পাসওয়ানের দল একটি পূর্ণ ও একটি প্রতিমন্ত্রী পদ দাবি করেছে। ওই রাজ্যে একটি আসন পেয়েছে জিতন রাম মাঝির হাম, তাদেরও দাবি একটি পূর্ণমন্ত্রী পদ। মহারাষ্ট্রে 7টি আসন পেয়েছে একনাথ শিন্ডের শিবসেনা। দলটি একজন পূর্ণ ও একজন প্রতিমন্ত্রীর দাবি জানিয়েছে। এছাড়াও মন্ত্রিত্ব পেতে মুখে রয়েছে উত্তরপ্রদেশের আরএলডি, আপনা দল, জেডিএস। গত 2 মেয়াদে বিজেপিকে এমন পরিস্থিতির মুখোমুখি হতে হয়নি। পরিস্থিতির ফেরে এখন ছোট দলের দাবি মানা ছাড়া রাস্তা নেই বিজেপির, কারণ দাবি মানা না হলে সরকারের সংখ্যাগরিষ্ঠতা হারানোর ভয় রয়েছে। রাহানুল রানা, সময় সংবাদ। এদিকে ভারতের রাজনীতিতে নীতিশ নাইডুর পাশাপাশি আলোচনায় মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গে 42 আসনের মধ্যে এককভাবে তৃণমূল জিতেছে 29টিতে। এমনকি বিজেপির কাছ থেকে ছিনিয়ে নিয়েছে গত নির্বাচনে হারানো 7টি আসন। রাজ্য বিজেপির বড় বড় মন্ত্রী নেতাকে নাকা নিচুবানি খাইয়ে জোড়া ফুলের এমন জয় জাতীয় রাজনীতিতে মমতার অবস্থানকে আরও সুদৃঢ় করবে বলে মত বিশ্লেষকদের। অনেকে বলছেন রাজ্যে এই বিপুল জয়ের পেছনের কারিগর তৃণমূল সরকারের বেশ কিছু জনমুখী প্রকল্প। সুব্রত আচার্যের রিপোর্ট। ভারতের 18তম লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গ থেকে সংখ্যাগরিষ্ঠ আসনে জয়ে বিজেপির স্বপ্নকে গুড়িয়ে দিয়ে বড় জয় তুলে নেয় তৃণমূল। রাজ্যের 42টি আসনের মধ্যে 29টি গেছে দলটির ঝুড়িতে। বিজেপির বাঘা বাঘা মন্ত্রী নেতারাও পাত্তা পায়নি মমতা দলের কাছে। 2014 সালে মমতা পেয়েছিলেন 32 আসন, কিন্তু গেলবার সেখান থেকে হারিয়েছিলেন 10টি। 5 বছর পর তা আবারও ফিরে পেলেন তৃণমূল নেত্রী। কিন্তু এবার এই বিপুল জয়ের পেছনে কারণ কি? বিভিন্ন গণমাধ্যম বলছে আসলে মমতা নিজেই একটা ম্যাজিক। পশ্চিমবঙ্গের নিজস্ব রাজনৈতিক সংস্কৃতিতে অভ্যস্ত রাজ্যটির মানুষ। এছাড়া রাজ্যের শাসন কেন্দ্রীয় কোনো দলের হাতে থাকুক সেটা চান না স্থানীয় ভোটাররা। মমতার প্রশাসন রাজ্যের সাধারণ মানুষের জন্য ঢালাও সরকারি সুবিধা নিশ্চিত করেছেন। এর মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার নামে একটি প্রকল্পে প্রতি মাসে নির্দিষ্ট অঙ্কের অর্থ পান রাজ্যটির প্রায় 1.5 কোটি নারী। পাচ্ছেন 5 লাখ টাকার চিকিৎসা বিমাও। স্কুল পড়ুয়ারা বিনামূল্যে পাচ্ছেন সাইকেল, এককালীন নগদ অর্থ। প্রবীণ হজ যাত্রীদের জন্য বিশেষ সুবিধার পাশাপাশি ইমামদের নিয়মিত ভাতা প্রদানের মতো সরকারি প্রকল্পও রয়েছে মমতার। ও লক্ষ্মী ভাণ্ডার দিচ্ছে, অনেক ছাত্রছাত্রীদেরকেও টাকা পয়সা দিচ্ছে, যাদের বিয়ে হচ্ছে না তাদেরও টাকা পয়সা দিচ্ছে। রাজ্যের প্রায় 7.5 কোটি ভোটারের মধ্যে প্রায় অর্ধেকই নারী ভোটার। এছাড়াও সংখ্যালঘু ভোটার রয়েছেন মোট ভোটারের 22 থেকে 23%। মমতার ভোট ব্যাংক হিসেবে এই দুই শ্রেণী সহায়ক ভূমিকা পালন করেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। যদিও মমতার দলের বিরুদ্ধে ঢালাও দুর্নীতির অভিযোগ গেল কয়েক বছর ধরেই আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল, তা সত্ত্বেও দলটির ওপর বিপুল সংখ্যক ভোটারের এই সমর্থন পশ্চিমবঙ্গের মানুষের মমতার ওপর ভরসারই প্রমাণ বলে মনে করছে তৃণমূল কংগ্রেস। সুব্রত আচার্য, সময় সংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত। আন্তর্জাতিক সময় আরও থাকছে। নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হচ্ছে নরম্যান্ডি অবতরণ দিবসের 80 বছর পূর্তি। ফ্রান্সে বাইডেন সহ বিশ্ব নেতারা শ্রদ্ধা জানালেন যোদ্ধাদের। রাতারাতি অভিবাসন নীতিমালায় বড় পরিবর্তন আনলো পর্তুগাল। বন্ধ করে দেওয়া হয়েছে সাধারণ সেনজেন ভিসা বা অবৈধভাবে পর্তুগালে গিয়ে বৈধ হওয়ার পথ।
অভিবাসন ব্যবস্থা ঢেলে সাজানোর আশ্বাসেই মূলত ক্ষমতায় আসে মধ্য ডানপন্থী জোট ডেমোক্রেটিক অ্যালায়েন্স। সরকার গঠনের 3 মাসের মধ্যেই অভিবাসন ইস্যুতে নতুন নীতিমালা প্রণয়ন করল দেশটির সরকার। কিছু বুঝে ওঠার আগেই সরকারের এমন সিদ্ধান্ত ও বাস্তবায়নে বিপাকে পড়েছেন পর্তুগালে গিয়ে আইমা এন্ট্রি না করা প্রবাসীরা। দেখছেন আন্তর্জাতিক সময়। নানা আয়োজনের মধ্য দিয়ে ফ্রান্সে পালিত হচ্ছে নরম্যান্ডি অবতরণ দিবসের 80 বছর পূর্তি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মিত্রবাহিনীর 1.5 লাখেরও বেশি সেনা ফ্রান্সের নরম্যান্ডি উপকূলে অবতরণ করে নাৎসিদের বিরুদ্ধে লড়াই করে জয় অর্জন করে। এই দিবস উপলক্ষে ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোর আয়োজনে দেশটিতে গিয়েছেন যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। সংখ্যাগরিষ্ঠতার অভাবে হাঁসফাঁস অবস্থা বিজেপির, নানা শর্ত শরিকদের। পানি সম্পদ ও গ্রামোন্নয়নে বসতে চান নীতিশ নাইডু। মোদির শপথ অনুষ্ঠানে যোগ দিতে ভারত যাচ্ছেন শেখ হাসিনা। মমতা ম্যাজিকে পশ্চিমবঙ্গে টানা নিয়ন্ত্রণ ধরে রাখল তৃণমূল। বুথ ফেরত জরিপের গণেশ উল্টে 29 আসনে জোড়া ফুল। রাজ্য কেন্দ্রীয় দলের হাতে দিতে নারাজ ভোটাররা, বলছেন বিশ্লেষকরা। এই ছিল আন্তর্জাতিক সময়। এরপর সময় সংবাদের সঙ্গে থাকবেন সহকর্মী গোলাম রাব্বি। ইনার, আপনাকে ধন্যবাদ। সময় সংবাদ নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।